আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি শিখব স্ট্রাকচার। লাস্ট লেকচার ভিডিওতে আমরা বলেছিলাম যে যেহেতু ডেটা স্ট্রাকচার শিখতেছি আমরা, সো সি প্রোগ্রামিং এর যে বেসিক রিকোয়ারমেন্টস ছিল সবগুলো আমরা কভার করব। সো গত লেকচার ভিডিওতে আমরা ফাংশন পর্যন্ত কভার করছি, আমরা হচ্ছে স্ট্রাকচার টপিকটাকে স্কিপ করছিলাম কারণ ক্লাসটা বেশি লেন্দি হয়ে গেছিল। সো ওই ক্ষুদ্র প্রয়াস থেকে আজকে হচ্ছে স্ট্রাকচার ক্লাসটা শুরু করা। সো এই যে স্ট্রাকচার, আমরা যদি স্ট্রাকচারের ইম্পর্টেন্সটা বুঝতে চাই তাহলে আমাকে বুঝতে হবে যে আমরা যখন ডাইনামিক মেমোরি অ্যালোকেশন বা এই যে আমরা লিঙ্ক লিস্ট পড়বো নেক্সটে, দেন আমরা স্ট্যাক পড়বো, কিউ পড়বো, আমরা ট্রি এর নাম শুনছি, ট্রি ডেটা স্ট্রাকচার পড়বো, গ্রাফ পড়বো। সো সি প্রোগ্রামিং এর মধ্যে যেসব ল্যাঙ্গুয়েজ আছে এইগুলো থ্রুতে যখন আমরা এগুলাকে স্টাডি করতে যাব তখন মাস্ট আমার স্ট্রাকচার ইউজ করতে হবে। সো স্ট্রাকচারের এই ক্ষেত্রে কোনো বিকল্প নাই। ওকে, সো স্ট্রাকচারটা আমাদের ভালো মতো শিখতে হবে। সো হোয়াট ইজ স্ট্রাকচার, এটা যাওয়ার আগে আমরা যদি বলি যে আমরা নর্মালি যেসব ভেরিয়েবল লিখতাম, ঠিক আছে, লাইক আমরা যে ইন্টিজার লিখতাম, আমরা এইভাবে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি না আমাদের প্রোগ্রামিং এ, ইন্টিজার এ। হ্যাঁ, সো এই যে ইন্টিজার এ লিখতাম, এই ইন্টিজার এ লিখতাম কেন, এটা হচ্ছে প্রথম কোশ্চেন আপনাদের কাছে। দেন হচ্ছে আমরা লিখতাম ফ্লোট, লেখার পর একটা নাম দিতাম, লেটস সে ফ্লোট বি। ওকে, সো এইগুলাই যে এইখানে একটা ইন্টিজার লিখলাম, এখানে ফ্লোট লিখলাম, এটার মাধ্যমে আমরা বুঝাতে চাচ্ছি কি, এটার মাধ্যমে আমরা এইটাই বুঝাতে চাচ্ছি, ধরে নেন এটা হচ্ছে আমাদের কম্পিউটার মেমোরি, আমরা কম্পিউটার মেমোরিকে বুঝাতে চাচ্ছি যে ভাই যখন আমি ইন্টিজার লিখতেছি আমি কম্পিউটার মেমোরিকে বলতেছি যে আমি একটা ইন্টিজার নাম্বারকে স্টোর করতে চাই, তখন মেমোরি বলবে আচ্ছা ঠিক আছে তুমি একটা ইন্টিজার নাম্বারকে স্টোর করতে চাও, ওকে ফাইন, দেন আমি তোমাকে 4 বাইট জায়গায় দিচ্ছি। সো যখন আমি ইন্টিজার বলতেছি তখন আমার মেমোরিকে আমাকে বলে দিচ্ছে যে আমি তোমাকে 4 বাইট জায়গায় দিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে যখন আমি ইন্টিজার দিচ্ছি তখন। বা আমি যখন ফ্লোট দিচ্ছি, ফ্লোট বি লিখতেছি, তখন আমার মেমোরি আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি ফ্লোট কি স্টোর করতে চাও, দেন আমি তোমাকে 8 বাইট জায়গায় দিচ্ছি, ঠিক আছে। আবার যদি আমি একটা ক্যারেক্টার ভেরিয়েবল স্টোর করতে চাই ক্যার টাইপের, এবং এখানে লেটস সে লিখলাম হচ্ছে অ্যানি ক্যারেক্টার, এটা হচ্ছে ভেরিয়েবলের নাম, ঠিক আছে, অ্যানি ক্যার। হ্যাঁ, তাহলে এই ক্যার যখন দেখবে আমাদের কম্পাইলার বা মেমোরি, তখন সে আমাকে একটা 1 বাইটের জায়গা দিবে। আবার যদি আমি এখানে লং দেখি, লং দেখলে আমাকে এখানে আরো বড় একটা জায়গা দিবে, তাই না। সো এই যে ডেটা টাইপ গুলো, এই ডেটা টাইপ গুলো দিয়ে আলটিমেটলি আমরা কম্পাইলারের থ্রুতে মেমোরিকে কি বুঝাচ্ছি, মেমোরিকে আমরা বুঝাচ্ছি যে এই ধরনের ডেটা আমি স্টোর করতে চাই, দেন মেমোরি ওই ধরনের ডেটার কতটুকু করে জায়গা দরকার সেটা আমাকে দিচ্ছে, ঠিক আছে। যদি আমি এখানে ইন্টিজার লিখি তাহলে মেমোরি আমাকে 4 বাইট বা 8 বাইট ফিক্সড জায়গায় দিবে, নট আমাকে 10 বাইট বা 12 বাইট দিবে, তাই না। সো এইটাই হচ্ছে এখানকার মূল কনসেপ্ট। সো এটাকে এখন আমরা একটু এইভাবে চিন্তা করি যে আমরা যদি হচ্ছে কেউ ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকি বা ব্যাংক অ্যাকাউন্ট না, আমরা যে কোনো ধরনের ফর্ম যদি ফিল আপ করে থাকি, সো ফর্ম ফিল আপের সময় দেখা যায় কি আমরা মাল্টিপল ইনফরমেশনকেও এখানে স্টোর করতে চাই। তো যখন মাল্টিপল ইনফরমেশন, লাইক আমি আমি একটা ফর্ম খুলছি বা আমি একটা অ্যাপস বানাইছি যে অ্যাপস এর রেজিস্ট্রেশন করবে ইউজার, সো ওই রেজিস্ট্রেশনের জন্য যে ডেটাটা, সেই ডেটাটা আমাকে কি করতে হবে, স্টোর করতে হবে না আমার মেমোরির ভিতরে। সো এই জন্য আমি কি করলাম, আমি হচ্ছে যদি ট্রেডিশনাল এতদিন স্ট্রাকচার ছাড়া যদি আমরা চিন্তা করি তাহলে আমাকে কি করতে হবে, ইউজার যে নেমটা দিবে সেই নেমের একটা ভেরিয়েবল হবে নেম, ঠিক আছে। তারপরে হচ্ছে সেই ইউজার যে এজ দিবে সেটার জন্য একটা ভেরিয়েবল নিতে হবে এজ, তারপরে ইউজারের ফোন নাম্বারের জন্য একটা ফোন টাইপের একটা ভেরিয়েবল লাগবে, তার ইমেইল রাখার জন্য একটা ভেরিয়েবল লাগবে, তাই না। সো এখানে মাল্টিপল ভেরিয়েবল আমাকে ইউজ করতে হচ্ছে। লাইক আমার যদি এখন এখানে 50 জন ইউজারের ইনফরমেশন রাখতে হয় তাহলে 50 বার এরকম টাইপের ভেরিয়েবল ইউজ করতে হচ্ছে। তাহলে নেম ওয়ান ইউজ করতে হচ্ছে একবার, কখনো এজ ওয়ান, ফোন ওয়ান, ইমেইল ওয়ান প্রথম পার্সনের জন্য, সেকেন্ড পার্সনের জন্য নেম টু, এস টু, ফোন টু, ইমেইল টু। সো এইভাবে 50 বার করে যদি আমি এরকম 4-5টা করে ভেরিয়েবল নেই তাহলে কত সংখ্যক আমাকে ভেরিয়েবল ইউজ করা লাগতেছে, তাই না। সো এই যে সমস্যা, এই সমস্যা থেকে আমাদের রেহাই দেয় হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার বলে যে ভাই তোমার যেসব যেসব ডেটা নিয়ে তুমি একটা কি করতে চাচ্ছ, লাইক একটা প্যাকেজ বানাতে চাচ্ছ, যে আমি এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এই ডেটা টাইপ মিলে আমি একটা প্যাকেজ বানাচ্ছি, ঠিক আছে। তুমি একটা নিজে একটা ডেটা টাইপ দাও, ডেটা টাইপ কি ছিল, এই যে এইখানকার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এই যে এ হচ্ছে ভেরিয়েবল, এটা ডেটা টাইপ কি ছিল, ইন্টিজার ছিল, যার কারণে মেমোরি আমাকে 4 বাইট জায়গা দিচ্ছিল, ঠিক আছে। বি ছিল ফ্লোট, যার কারণে মেমোরি আমাকে 8 বাইট বা এরকম একটা ফিক্সড সাইজের একটা জায়গা দিচ্ছিল। সো আমাদের সি প্রোগ্রামিং এ স্ট্রাকচার, আমাদের যেটা বলে স্ট্রাকচার ইন সি ওয়ার ইন্ট্রোডিউসড টু ম্যানেজ কমপ্লেক্স ডেটা ইফিশিয়েন্টলি। এই যে কমপ্লেক্স ডেটা, এই যে এখানে নেম কি, নেম হচ্ছে একটা স্ট্রিং, আবার এস কি, এস হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, ফোন হচ্ছে আমরা স্ট্রিং ধরতে পারি, তাই না। সো এই যে কখনো স্ট্রিং, কখনো ইন্টিজার নাম্বার, কখনো হয়তো বা তার সিজিপি আমি যদি স্টোর করতে চাই, সিজিপি অবশ্যই কিসে আসবে, ফ্লোটে আসবে, তাই না। সো এই যে মাল্টিপল টাইপের ডেটা টাইপ নিয়ে যে আমরা হচ্ছে একটা কি করতেছি, একটা কাস্টম বা কমপ্লেক্স একটা ডেটা বানাচ্ছি, এই ধরনের ডেটা স্টোর করার যে ওয়েটা সেইটা হচ্ছে স্ট্রাকচার।
ওকে, সো এটাকে আমরা আবার আরেকভাবে বলতে পারি স্ট্রাকচার হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, যে ডেটা টাইপটা ইউজার ডিফাইন্ড করে দিবে। সো এই যে ইন্টিজার ফ্লোট এগুলো কি এক একটা ডেটা টাইপ, বাট এগুলো কি ইউজার ডিফাইন্ড করে দিছে না, এগুলো প্রোগ্রাম অলরেডি ডিফাইন্ড করে দিছে। যে আমরা যখন হচ্ছে কম্পাইলার ডাউনলোড করছি বা জিসিসি এই প্যাকেজগুলো ডাউনলোড করছি ওগুলোর মধ্যে বলে দিয়েছিল যদি কেউ ইন্টিজার লেখে তাকে মেমোরিতে এতটুকু জায়গা দিবা, ঠিক আছে। সো আমরা এখন ইউজাররা যদি আমরা কোনো ডেটা টাইপ বানাতে চাই, এগুলো তো কম্পাইলার অলরেডি বানাই নিয়ে আসছে, অলরেডি এগুলো বাই ডিফল্ট বাই কনভেনশন এগুলো বানানো আছে। সো ইউজার যদি বানাইতে চাই সেই সুযোগটা দেয় হচ্ছে আমাদের স্ট্রাকচার। লাইক ইউজার যদি চাই যে এগুলো সবগুলাকে মিলে সে একটা প্যাকেট করবে, ঠিক আছে, সবগুলাকে মিলে সে একটা নিজস্ব একটা ডেটা টাইপ বানাবে, সেটা সম্ভব হয় হচ্ছে আমাদের স্ট্রাকচারের থ্রুতে। লাইক আপনি যদি একটা স্টুডেন্টের ইনফরমেশন নিতে চান, কি কি নেবেন আপনি নেবেন হচ্ছে নেম, তার নেমটা নিতে চেষ্টা করবেন। তারপর যদি আপনি নেম নেন তখন আপনাকে এটা কি অবশ্যই একটা স্ট্রিং হইতে হবে। স্ট্রিং আমরা ডিক্লেয়ার করি কিভাবে, ক্যার লিখি তারপর নেম লিখি, এখানে সাইজ দিই, লেটস সে আমরা 50 ক্যারেক্টার নিব তার নাম, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা তার কি নেই, আমরা তার এজ নেই, ঠিক আছে, ইন্টিজারে নিচ্ছি তার এজ, ওকে। তারপরে আমরা তার কি নেই, আমরা তার হচ্ছে ফ্লোট, আমরা তার সিজিপিএ নেই, ঠিক আছে, সিজিপিএ। তারপরে আমরা আর কি নেই, আমরা হচ্ছে লেটস সে তার ফোন নাম্বার নেই, ফোন নাম্বারটা আমরা এখানে স্ট্রিং এ নিচ্ছি ক্যার ফোন, এখানে আমরা দিচ্ছি হলো লেটস সে 15, ঠিক আছে। সো এই যে আমরা যদি হচ্ছে একটা স্টুডেন্টের জন্য 4টা ভেরিয়েবল লাগে, তাহলে আমার ক্লাসে যদি 100টা স্টুডেন্ট থাকে তাহলে 100টা স্টুডেন্টের জন্য আমার 400টা ভেরিয়েবল লাগবে, তাই না। সো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি কি এই যে ভেরিয়েবল গুলো আছে এগুলো ভেরিয়েবল গুলাকে আমরা একটা নামে রাখতে চাচ্ছি। সো দ্যাট আমরা কি করলাম, এই সকল ভেরিয়েবল গুলো আমি সবাইকে বললাম আচ্ছা ঠিক আছে সবগুলাই তো আমার দরকার, একটা স্টুডেন্টের ইনফরমেশন যদি আমি স্টোর করতে চাই তাহলে এই 4টা ভেরিয়েবলই আমার দরকার। তাহলে কেন না 4টা মিলে আমি একটা ভেরিয়েবল বানাই, যে ভেরিয়েবলের থ্রুতে আমি হচ্ছে কি করতে পারবো, একটা ভেরিয়েবলকে ইউজ করে 4টা ইনফরমেশনকে স্টোর করতে পারবো, ওকে। সো এই জন্য আমাদের আসলে হচ্ছে স্ট্রাকচার। সো স্ট্রাকচার লেখার আমি এখানে লিখে আগে স্ট্রাক্ট, এটাকে যদি আমরা স্ট্রাকচার করি তাহলে স্ট্রাক্ট লিখতে হবে প্রথমে, দেন লিখতে হবে এটার একটা নাম থাকতে হবে স্ট্রাক্ট স্টুডেন্ট, দেন এইখান থেকে ব্র্যাকেট শুরু, এইখানে আমরা কি কি আমরা চাচ্ছি এই স্ট্রাক্ট স্টুডেন্ট ডেটা টাইপের ভিতরে আসবে সবকিছু দিয়ে শেষে হচ্ছে সেমিকোলন। এইটা দেওয়ার মানে হচ্ছে যদি আমরা এখন মেমোরির দিকে তাকাই, মেমোরিতে যখন আমি হচ্ছে এরকম একটা জায়গা চাবো, মেমোরি আমাকে কতটুকু জায়গা দিবে, এই যে ক্যার নেম এইটুকুর জায়গা কত 50 বাইট, তাই না, কারণ প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য 1 বাইট করে, তাহলে 50টা ক্যারেক্টারের জন্য 50 বাইট, ঠিক আছে। তাহলে ইন্টিজার এজ এর জন্য কত, আমার হচ্ছে আরো 4 বাইট। এরপর ফ্লোট সিজিপি এর জন্য ধরে নিচ্ছে আমার হচ্ছে ফ্লোটের জন্য আমাকে মেমোরি 8 বাইট দেয়, সো 8 বাইট লিখলাম, এটার জন্য আরো 15 বাইট, ঠিক আছে। তাহলে আমার কত হলো 15 আর 4 8 12 12 15 27, 50 আর 27 কত, লেটস সে 77 বাইট, ঠিক আছে। তার মানে যখন আমি স্ট্রাক্ট স্টুডেন্ট বানাচ্ছি এটা একাই কি করতেছে 77 বাইট জায়গা মেমোরি থেকে নিয়ে নিচ্ছে, এবং এই যে 77 বাইট জায়গা নিল যার মধ্যে প্রথম 50 বাইটের সে কি রাখবে, নেম রাখবে, প্রথম 50 বাইটের জায়গার নাম হচ্ছে নেম, তারপরের 4 বাইটের জায়গার নাম হচ্ছে এজ, তারপরের 8 বাইট জায়গার নাম হচ্ছে সিজিপিএ উপরে লিখতেছি, তারপরের 15 বাইট জায়গার নাম হচ্ছে ফোন নাম্বার, ঠিক আছে। এই হচ্ছে এখানকার বিষয়, আমরা একটু খেয়াল করি, হ্যাঁ, ফোন নাম্বার, ওকে ফাইন। সো আমার মেমোরিতে এরকম একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে, ওকে। সো এইখানে আমরা যেটা করলাম, আমরা একটা স্ট্রাক্ট স্টুডেন্ট টাইপের একটা স্ট্রাকচার বানালাম, যে স্ট্রাকচারের ভিতরে আমরা মাল্টিপল ডেটা টাইপকে ইনক্লুড করলাম। এখন এই যে আমরা ডেটা টাইপটা বানালাম, এখন ডেটা টাইপটা ইউজ করতে হবে না, স্ট্রাক্ট স্টুডেন্ট এটা আমরা এতক্ষণ ধরে বানালাম, এটা কিন্তু এখন আমরা ইউজ করি না। সো ইউজ করব কিভাবে, ধরে নিলাম এই যে এইখানকার ক্ষেত্রে যদি দেখি, এইখানের ক্ষেত্রে কি হয়েছে, একটা স্ট্রাক্ট স্টুডেন্ট টাইপের একটা ডেটা টাইপ আগে বানায় নিয়ে আসছে, ওই যে ইন্টিজারের মতো। এইটা ইন্টিজার কি করে মেমোরি থেকে 4 বাইট জায়গা নিত, বাট স্ট্রাক্ট স্টুডেন্ট কতটুকু জায়গা নেবে সেটা আমরা বলে দিচ্ছি, যে এটার জন্য 4 বাইট, এটার জন্য 50 বাইট, এটার জন্য আরো 8 বাইট, তাহলে হচ্ছে কত হয়ে গেল 62 বাইট। তাহলে 62 বাইট জায়গা এই প্রোগ্রামটার ক্ষেত্রে আমাদের কি করবে, মেমোরি থেকে সে নিবে। এটার জন্য আমি যদি মেমোরি আর্কিটেকচার রাখাই তাহলে আমার এখানে 62 বাইট জায়গা সে নিবে। তাহলে প্রথমটা কি, প্রথমটা আছে আইডি, তার মানে প্রথমে আইডি, তারপরে কি আছে আমাদের নেম আছে, তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের নেম, তারপরে কি আছে আমাদের মার্কস আছে, তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের মার্কস লিখলাম। এরপরে মেইন ফাংশন শুরু। এখন এই যে স্ট্রাক্ট স্টুডেন্ট পুরাটা কিসের নাম, এই পুরাটাই হচ্ছে আমাদের ডেটা টাইপের নাম, ঠিক আছে। এই যে ইন্টিজার যেমন ডেটা টাইপ ছিল, তাহলে এটাও কি আমাদের একটা ডেটা টাইপ। এখন আমি চাচ্ছি একজন স্টুডেন্টের ইনফরমেশনকে স্টোর করব, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এই ইনফরমেশন গুলো এই ডেটা টাইপের একটা ভেরিয়েবল লাগবে। যদি আমরা একটা এজ কে স্টোর করতে চাইতাম তাহলে আমাকে কি করা লাগতো, ইন্টিজার এজ লেখা লাগতো না, ইন্টিজার এজ, তার মানে এই যে ভেরিয়েবল নেম দেওয়া লাগতো এবং ডেটা টাইপ দেওয়া লাগতো। এখন আমি চাচ্ছি একজন স্টুডেন্টের ইনফরমেশনকে হোল্ড করব, তাহলে সর্বপ্রথম আমাকে কি করতে হবে, একটা ভেরিয়েবল নাম দিতে হবে। এই জায়গায় ভেরিয়েবল নেমটা হচ্ছে s1। তার আগে আমাকে কি দিয়েছিলাম, একটু আগে আমরা দিয়েছিলাম ডেটা টাইপ। সো এখানে আমরা কি দিচ্ছি, এখানে আমরা দিচ্ছি তার ডেটা টাইপ। এই ডেটা টাইপটার কি, স্ট্রাক্ট স্টুডেন্ট, যেটা এই যে একটু আগে ছিল, এই পুরাটাই হচ্ছে এখানকার
ডেটা টাইপ, স্ট্রাক্ট স্টুডেন্ট এখানেও স্ট্রাক্ট স্টুডেন্ট, তাহলে স্ট্রাক্ট স্টুডেন্ট হচ্ছে এটার ডেটা টাইপ, আর এটা হচ্ছে তার ভেরিয়েবল নেম। এখন এই যে S1 নামের একটা জায়গা মেমোরিতে দখল হয়ে গেছে, কি যে দখল হয়ে গেছে, S1 নামের একটা জায়গা দখল হয়ে গেছে, এই যে পুরাটা, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন এই যে স্টুডেন্ট S1 নামের একটা ভেরিয়েবল বানালেন, এই S1 বা স্টুডেন্ট 1 এর ইনফরমেশন আপনি এখন স্টোর করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন স্টুডেন্ট 1 কে একটা আইডি অ্যাসাইন করতে, তাহলে আপনাকে লিখতে হবে সিম্পলি যে এটা যে প্রিন্টএফ ধরে নেন ইউজারের কাছে এনেছেন প্রিন্টএফ ইন্টার আইডি, এই লাইনটা দেখার সাথে সাথে ইউজার ধরে নেন প্রেস করলো 1001, ঠিক আছে। তাহলে এই 1001টা আপনি কি করলেন, আপনি হচ্ছে রিসিভ করলেন স্ক্যানএফ এর মাধ্যমে, রিসিভ করে কই রাখতেছেন, আপনার এই যে S1 নামের যে জায়গাটা আপনি মেমোরিতে পাইছেন, এই S1 জায়গার, এই যে S1 জায়গার তারপর কি লিখছি ডট তারপর আইডি, তার মানে S1 নামক যে মেমোরি লোকেশন আছে সেই জায়গায় যাব, যে সেটার আইডি নামের যে পার্ট আছে সেইখানে যাব, যে এইখানে ইউজার যে ইনপুটটা দিছে সেটাকে স্টোর করব, তাহলে এখানে কত দিচ্ছি আমরা 1001, ফাইন। এরপরে আপনি চাচ্ছেন নেম কে স্টোর করতে, আপনি ইউজারকে বলছেন আপনার নামটা এখানে এন্টার করেন, সো এটা দেখে ইউজার কি করবে, তার নামটা এখানে স্টোর করবে, এন্টার করবে, সেটা ধরে নেন সাদমান, লেটস সে। সো এই যে সাদমান সেটা প্রথমে আপনি রিসিভ করবেন পার্সেন্টেজ এর মাধ্যমে, দেন হচ্ছে আপনি কি করবেন, এই S1 স্টোরে আসবেন, এই S1 অ্যাড্রেসে আসবেন, এটাতে এসে S1 এর নেম যে সেগমেন্ট আছে, S1 এর যে নেম সেগমেন্ট আছে এটাতে স্টোর করে দিবেন কি সাদমান, ওকে, সাদমান দিলেন। এরপরে কি আছে মার্কস, তাহলে ইউজার যদি এখানে মার্কস দেয় লেটস সে 80.5, সেই মার্কসটাকে আপনি রিসিভ করবেন এবং S1 এর কোন পার্টে রাখতে চাচ্ছেন মার্কসটাকে, অবশ্যই মার্কস যেখানে রাখার কথা সেইখানে, সো এখানে আপনি রেখে দিলেন 18.5। সো এই হচ্ছে বিষয়, যেভাবে আমরা কি করি একটা স্ট্রাকচারের থ্রুতে একটা ভেরিয়েবল বানাই। এই যে এখানে একটা কি করলাম, একটা প্রথমে নিজস্ব একটা ডেটা টাইপ আমরা এখানে ডিক্লেয়ার করলাম, বানালাম, বানানোর পরে এই যে ডেটা টাইপ, এই ডেটা টাইপের নাম কি, এই ডেটা টাইপের নাম হচ্ছে স্ট্রাক্ট স্টুডেন্ট। সেই স্ট্রাক্ট স্টুডেন্ট ডেটা টাইপটাকে ইউজ করে আমরা কি করলাম, একটা ভেরিয়েবল বানালাম S1, ঠিক আছে, S1টাকে আমরা বানালাম। যেমন আগে আমরা কি করতাম, ইন্টিজার এজ লিখতাম, তাই না, ইন্টিজার এজ লিখলাম আর মেমোরিতে একটা কি হয়ে যেত, এস টাইপের একটা জায়গা তৈরি হয়ে যেত, পরে আমরা ওইটার ভিতরে ভ্যালু রাখতাম। সো আমরা এখানে কি করলাম, ইন্টিজার না ইউজ করে আমরা একটা নিজেদের বানানো একটা ডেটা টাইপ ইউজ করলাম স্ট্রাক্ট স্টুডেন্ট, এবং এই ডেটা টাইপটা আমরা বানাইছি এই জায়গায়, ঠিক আছে। সো এই জায়গায় যতটুকু জায়গা নিছে ঠিক ততটুকু জায়গা আমার মেমোরিতে নিবে, ঠিক আছে। সো মেমোরিতে আমাদের এখানে 3টা কম্পার্টমেন্ট হয়ে যাবে, এখানে যদি আমি আরেকটা কিছু লিখতাম ভেরিয়েবল, তাহলে আরেকটা কম্পার্টমেন্ট এখানে আমাদের হয়ে যেত, ওকে। সো S1 টাইপের আমরা একটা ভেরিয়েবল নিছি, এবং সেই ভেরিয়েবলের ভিতরে আইডি নামের একটা জায়গা আছে, নেম নামের একটা জায়গা আছে, মার্কস নামের একটা জায়গা আছে। আমি প্রথমে আইডিতে হচ্ছে ভ্যালু দিছি, ইনসার্ট করছি, তারপরে তার নাম দিছি, তারপরে তার ভ্যালু মার্কস ইনপুট করছি। সো ইনপুট করা শেষ। আপনি যদি এখন চান যে হচ্ছে এখান থেকে প্রিন্ট করবেন, তাহলে প্রিন্ট করার জন্য আপনাকে কি করতে হবে, সিম্পলি খেয়াল করেন যে আপনি জাস্ট লিখবেন প্রিন্টএফ, আপনি কি প্রিন্ট করতে চাচ্ছেন আইডি, যেহেতু আইডি একটা ইন্টিজার তাহলে পার্সেন্টেজ জি দিবেন, কোন জায়গার আইডিটা আপনি প্রিন্ট করতে চাচ্ছেন। আপনি যদি এস প্রিন্ট করতে চাইতেন নরমালি এস, ঠিক আছে, তাহলে আপনি ডিরেক্ট এখানে এস লিখতেন, বাট এইখানে আপনাকে কি লিখতে হবে, আপনি S1 নামক যে বিগেস্ট ভেরিয়েবল আছে, এই পুরাটা হচ্ছে S1, ঠিক আছে, এই পুরাটা হচ্ছে S1, সেই S1 এর কোন কম্পার্টমেন্টটাকে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, কোন পার্টটাকে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, অবশ্যই আপনি আইডি পার্টকে প্রিন্ট করতে চাচ্ছেন। সো S1.id লিখলে আপনার এখানে আউটপুটে কি চলে আসবে, আইডি চলে আসবে, এই যে S1.id আউটপুটে আইডি চলে আসবে। আফটার দ্যাট এখানে S1.name দিলে আপনার নাম চলে আসবে, S1.marks দিলে আপনার মার্কস আউটপুট চলে আসবে। সো এটা হচ্ছে আমাদের কি, এইটাই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখন আমরা দেখবো যে এই যে স্ট্রাকচার আমরা এতক্ষণ শিখলাম, এটা সি প্রোগ্রামিং এ আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, ওকে। সো সি প্রোগ্রামিং কে আমি এখানে হচ্ছে ইয়াটাকে মার্জ করে নিচ্ছি। সো আমরা হচ্ছে যদি এই পার্টটাকে কেটে দিই, হ্যাঁ। সো স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা সবসময় যেটা মনে রাখবো সেটা হচ্ছে আমরা এই যে এখানে মেইন ফাংশন লিখি না, ইন্টিজার মেইন, এই মেইন ফাংশনের বাহিরে, ঠিক আছে, মেইন ফাংশনের বাহিরে সবসময় আমরা স্ট্রাকচার গুলাকে ডিক্লেয়ার করবো সবসময়, এটা খেয়াল রাখবো আমরা, ঠিক আছে, কারণ স্ট্রাকচার গুলোকে আমরা গ্লোবাল রাখতে চাই, ঠিক আছে। সো যে কোনো ফাংশনের বাহিরে আমরা স্ট্রাকচার ডিক্লেয়ার করবো। সো আমরা এখানে লিখবো কি স্ট্রাক্ট। সো স্ট্রাকচার লেখার সময় সবসময় স্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আফটার দ্যাট আমরা লিখবো স্ট্রাকচারের একটা নাম দেবো। লেটস সে আপনি ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন রাখতে চাচ্ছেন একটা স্ট্রাকচারের থ্রুতে, তাহলে আপনি এটার নাম দেবেন কি ব্যাংক অ্যাকাউন্ট, ফাইন, স্ট্রাক্ট ব্যাংক অ্যাকাউন্ট। এরপর আপনি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলেন। এখন এখানে লেখেন এই যে ব্যাংক অ্যাকাউন্ট নামের যে স্ট্রাকচারটা আপনি দেখলেন, এটার ভিতরে আপনি কি কি রাখতে চাচ্ছেন। সর্বপ্রথম আপনি ইউজারের নাম রাখতে চাবেন, তাই না। সো আপনি লিখবেন কি কেয়ার নেম, এরপর হচ্ছে আপনি এখানে সাইজ দিয়ে দিলেন লেটস সে 50, তাহলে 50 টাইপের একটা জিনিস আপনার এই ব্যাংক অ্যাকাউন্টের যে আপনি ডেটা টাইপ বানাচ্ছেন এটার মধ্যে ইনক্লুড হয়ে গেল। এরপরে আপনার কি আছে, আপনার হচ্ছে ইন্টিজার এজ আছে, তাহলে এজ আপনি লিখলেন, তার এজ রাখলেন, তারপরে আর কি রাখবেন, তার ধরে নেন হচ্ছে তার ফোন নাম্বার রাখবেন। সো ফোন হচ্ছে আমরা ফোন নাম্বার না, ধরে নেন তার ব্যালেন্স রাখবেন, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু তার ব্যালেন্স রাখবেন, তাহলে ব্যালেন্সটা অবশ্যই কি হবে, ফ্লোটে হবে। সো আপনি ফ্লোট ব্যালেন্স লিখলেন। এরপরে হচ্ছে লেটস সে কি রাখা যায়, আচ্ছা ধরে নিচ্ছি এই 3টা ইনফরমেশনই একটা ইউজার রেজিস্ট্রেশন করতে গেলে তাকে দিতে হবে, এবং সর্বশেষে এখানে আপনাকে একটা মাস্ট সেমিকোলন ইউজ করতে হবে, ওকে। সো সেমিকোলন ইউজ করলেন, তার মানে আপনার কি হয়ে গেল, এই যে আমরা ইন্টিজার লিখি সেরকম আপনার এখন একটা ডেটা টাইপ হয়ে গেল। ইন্টিজার লিখলে মেমোরিতে কয় বাইট জায়গা পাওয়া যেত ভাই, 4 বাইট জায়গা পাওয়া যেত। এখন আপনি মেমোরিতে এই যে স্ট্রাক্ট ব্যাংক অ্যাকাউন্ট এটা লিখে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করেন,
তাহলে আপনার কত বাইট জায়গা পাওয়া যাবে? অবশ্যই আপনার এখানে এই যে প্রথমের হচ্ছে 50 বাইট পাবেন, তারপর হচ্ছে আরো 4 বাইট, তারপর আরো 4 বাইট, অর্থাৎ 58 বাইট জায়গা পাবেন। ঠিক আছে, তো আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি কিনা। হ্যাঁ, তো একটু ভ্যারি করতে পারে মেশিন ভেদে, অর্থাৎ আমার কম্পিউটারে একটা দেখাবে, আপনার কম্পিউটারে একটা দেখাবে, বাট লজিক সেম। তো আমরা একটা ইন্টিজার এজ লিখলাম। ঠিক আছে, ইন্টিজার এজ লিখলাম। এখন এই যে এজ, এই এজ কে আমি যখন রান করব মেমোরিতে, আমার কি করবে, আমি হচ্ছে একটু সময় নিয়ে পড়াচ্ছি আপনাদের। সো এটা হচ্ছে আপনার মেমোরি। এই মেমোরিতে আপনার কি হবে, এজ নামের একটা জায়গা তৈরি হয়ে যাবে। এখন এই জায়গার কতটুকু জায়গা তৈরি হবে, 8 বাইট নাকি 4 বাইট? আমার মেশিন যতটুকু সাপোর্ট করে ততটুকু। আমার মেশিন ধরে নিচ্ছি এই এজ ভেরিয়েবলকে 8 বাইট জায়গা দেয়। সো এইখানে এজ নামের একটা ভেরিয়েবল ধরবে যার সাইজ কত হবে, 8 বাইট হবে। ঠিক আছে, তাহলে এটার সাইজটা চেক করার নিয়ম আছে। ঠিক আছে, আমরা সাইজ চেক করতে পারি। সো প্রিন্টএফ, আমরা সাইজটা একটু দেখি। আমরা হচ্ছে সাইজ অবশ্যই পার্সেন্ট দিতে আমরা প্রিন্ট করব। সো আমরা এখানে লিখতেছি সাইজ অফ, সাইজ অফ কত, কোনটার সাইজ আমরা জানতে চাচ্ছি, এজ ভেরিয়েবলের সাইজটা আমরা জানতে চাচ্ছি। সো দ্যাট আমরা সাইজ অফ এজ লিখলাম। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে রান করি, আমার এখানে কত দেখে একটু দেখি। হ্যাঁ, সো এই যে আমাদের এখানে 4 দেখাচ্ছে, তার মানে কি আমার এই ভেরিয়েবলটা আমাকে মেমোরিতে কত বাইট জায়গা নিছে, 4 বাইট জায়গা নিছে। ওকে, তো 4 বাইট জায়গা নিছে। সো এগুলো হচ্ছে কি অলরেডি কম্পিউটারে ডিক্লেয়ার করা ছিল, সো এই জন্য আমরা ডিরেক্ট ইউজ করতে পারতেছি। বাট আমরা চাইলাম যে না, আমরা এরকম করতে চাই না, আমরা কাস্টম একটা কি বানাইতে চাই, একটা ডেটা টাইপ বানাইতে চাই যেটা মাল্টিপল জিনিসকে একত্রিত করবে। ঠিক আছে, মাল্টিপল জিনিস বলতে আমরা তো এরকম কোনো কিছু স্টোর করতে পারতাম না আগে। লাইক আমরা হচ্ছে একটা অ্যারে বানালাম, সেই অ্যারের ভিতরে ফ্লোটে স্টোর করতেছি, ইন্টিজারও স্টোর করতেছি, নামও স্টোর করতেছি। এরকম কি হইতো আগে? না, এরকম আগে হইতো না। সো দ্যাট আমাদের এখানে একটা কাস্টম ডেটা টাইপ বানাচ্ছি যেটা আমরা নিজেরা ডিজাইন করতেছি। এখন এই ডেটা টাইপের ভিতরে কারা কারা থাকবে সেটা আমরা বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের সাইজটা কত হওয়া উচিত, এই যে 50 বাইট, 50টার জন্য 50 বাইট, তারপরে ইন্টিজারের জন্য আরো 4 বাইট, 54 বাইট। এখন এই ফ্লোটের জন্য যদি আমাকে কম্পিউটার 4 বাইট দেয় তাহলে 58 বাইট হবে, আর যদি ফ্লোটের জন্য আমাকে কম্পিউটার 8 বাইট দেয় তাহলে কত হবে, 62 বাইট হবে। ঠিক আছে, সো এখন হচ্ছে আমরা এই যে আমরা মাত্র একটু আগে যে ডেটা টাইপটা আমরা নিজেরা বানালাম সেই ডেটা টাইপটার মতো কিছু একটা বানাই। ঠিক আছে, সো ইন্টিজার এজ লিখলে আমরা কি করতাম, প্রথমে ডেটা টাইপ লিখতাম, তারপরে একটা কি দিতাম, নাম দিতাম, তাই না? সো এই ক্ষেত্রে আমরা সেম কাজ করব। আমাদের এই ক্ষেত্রে ডেটা টাইপের নাম কি হবে, স্ট্রাক্ট স্টুডেন্ট পুরাটা আমাদের ডেটা টাইপের নাম, স্ট্রাক্ট স্টুডেন্ট পুরাটা, স্ট্রাক্ট, তারপর হচ্ছে কি সরি স্ট্রাক্ট ব্যাংক অ্যাকাউন্ট পুরাটা হচ্ছে আমাদের এখানে ডেটা টাইপ। ডেটা টাইপ লিখছি, ইন্টিজার লেখা শেষ, মাত্র ইন্টিজার যেমন লিখতাম মাত্র হচ্ছে স্ট্রাক্ট ব্যাংক অ্যাকাউন্ট পুরাটাই আমাদের এখানে ডেটা টাইপ। এখন এটার একটা নাম দিতে হবে। সো ব্যাংক অ্যাকাউন্টে প্রথম যে ইউজারটার ইনফরমেশন রাখতে চাচ্ছেন তার নাম আমরা দিচ্ছি U1। ঠিক আছে, তাহলে U1 নামের একটা ভেরিয়েবল আপনি এখানে তৈরি করলেন। এখন আপনার কি হবে, আপনি যখনই রান করবেন আপনার মেমোরিতে সে একটা জায়গা নেবে। সো এই যে সে জায়গা নেবে, সেই জায়গার ভিতরে কয়টা কম্পার্টমেন্ট থাকবে, প্রথমে তার নেম কম্পার্টমেন্ট থাকবে, তারপরে তার এস কম্পার্টমেন্ট থাকবে, তারপরে তার ব্যালেন্স কম্পার্টমেন্ট থাকবে। তার মানে যদি আমি একটু সাইজ অনুযায়ী আঁকাই তাহলে এটা হবে তার নেম, তারপরে তার কি হবে এজ, তারপরে তার কি হবে ব্যালেন্স। ওকে, এরকম হবে আর কি। সো এই যে আমরা এখানে কি করলাম, এখানে আমরা হচ্ছে এখন এজ এর বদলে এখানে U1 দিয়ে দিচ্ছি। ওকে, সো U1 আমরা এখানে যদি আমরা দেই তাহলে আমরা দেখবো যে কত 60। তার মানে কি হয়ে যাচ্ছে, আমাদের এখানে ফ্লোটের জন্য আমাকে 6 বাইট দিচ্ছে, ফ্লোটের জন্য আমাকে 6 বাইট, 50 4 54 আর 6 60। ঠিক আছে, সো দিস ইজ হাউ মেমোরিতে সে জায়গা নিচ্ছে। তাহলে নেমের জন্য সে 50 বাইট জায়গা পাইছে, এটার জন্য 4 বাইট পাইছে, আর এটার জন্য 6 বাইট পাইছে। এখন আমি চাচ্ছি এই যে ইউজার 1, সেই ইউজার 1 এর কি করতে চাচ্ছি, তার নাম অ্যাসাইন করতে চাচ্ছি। সো দ্যাট আমরা কি করতে পারি, সো আমরা হচ্ছে ইউজার 1 ডট তার নেমে ডাইরেক্ট অ্যাসাইন করে দিতে পারি। ঠিক আছে, ইউজার 1 ডট নেম, দেন হচ্ছে আমরা লেটস সে ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে জেনারেলি যেটা করি সেটা দেখেছি সাদমান লিখতেছি। এখন এটা কাজ করবে কিনা এটা হচ্ছে পরের কথা। ঠিক আছে, কাজ করে কিনা এটা আমরা একটু পরে দেখবো। হ্যাঁ, এটা যদি আমি রান করি আমার এখানে সিম্পলি কি দিবে, একটা ইরর দিবে, আমরা বুঝতে পারতেছি। ওকে, সো কেন ইররটা দিচ্ছে, কারণ আমরা এইভাবে কোন স্ট্রিং কে, ঠিক আছে এখানে নেম কি, নেম হচ্ছে একটা স্ট্রিং, সো কোন স্ট্রিং কে আমরা এইভাবে ইনপুট দিতে পারবো না। এইখানে ইনপুট দেওয়ার জন্য আমাকে fgetS নামের একটা ফাংশন আছে, এটাকে ইউজ করতে হয়। ঠিক আছে, এটা একটু মনে রাখবো আমরা, fgetS। ওকে, fgetS ফাংশন কি করবে, প্রথমে সে হচ্ছে কার ভিতরে আমরা দিতে চাচ্ছি ইনপুটটা সেটা নিবে। সো U1 ডট আমরা তার নেম, ঠিক আছে U1 ডট নেমের ভিতরে দিতে চাচ্ছি, সে তারপরে হচ্ছে নিবে কি, তারপরে হচ্ছে সে এইখানে সরি এখানে হচ্ছে সে হচ্ছে একটা ইয়া নিবে, সাইজ নিবে। সো আমরা এখানে সাইজ অফ অপারেটর ইউজ করতেছি। সো সাইজ অফ কোনটার সাইজ আমরা এখানে দিতে চাচ্ছি, U1 ডট নেম। ঠিক আছে, U1 ডট নেমের সাইজ দিচ্ছি। এরপর আমাদের লিখতে স্টেডি IN অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট। ওকে, সো এটা লেখার পর সেমিকোলন দিলে আমাদের এটা আর কোনো সমস্যা পড়বে না। এই যে এবার যদি আমরা রান করি আমাদের এখানে এই যে ইনপুট চাচ্ছে। ঠিক আছে, সো আমি এখানে সাদমান দিলে আমার এই যে এখানে সাদমান দেওয়ার সাথে সাথে এখানে সাদমান আমার
ইনপুট হয়ে যাবে। সো এভাবে আমরা এখানে অ্যাসাইন করি। সো শুধু স্ট্রিং এর জন্য এরকম একটু আমাদের লিখতে হয়। যদি আমরা হচ্ছে নরমালি হচ্ছে লেটস সে s কে অ্যাসাইন করতে চাই, তাহলে e1.s লিখে আমরা যে কোনো একটা s ধরে নিচ্ছি, 19 দিয়ে দিচ্ছি। সো আমাদের এটা অ্যাসাইন হয়ে যাচ্ছে। আমরা e1 এর ভিতরে যদি মার্কস অ্যাসাইন করতে চাই, তাহলে e1.marks দিচ্ছি, ইকুয়াল দিয়ে হচ্ছে লেটস আমরা 80.5 দিচ্ছি, তাহলে আমাদের মার্কসও অ্যাসাইন হয়ে যাচ্ছে। সো হয়ে গেল। এখন আমরা যদি এটাকে চেক করতে চাই, মার্কস তো নেই, আমাদের এখানে ব্যালেন্স আছে, তাহলে আমাদের এখানে ব্যালেন্স দিতে হবে, ব্যালেন্স। ওকে, সো আমাদের এখানে ব্যালেন্স দিলাম। এখন যদি আমরা প্রিন্ট করতে চাই printf, তাহলে আমাদের কি করতে হবে, printf ধরে নিচ্ছি আমরা তার নাম প্রিন্ট করতে চাই। সো আমাদের এখানে %s দিতে হবে। আফটার দ্যাট আমি কি দিতে হবে, আমরা কোন জায়গা থেকে তার নামটা প্রিন্ট করতে চাই। আমরা হচ্ছে এই যে e1 নামের যে পুরো জায়গাটা আছে, এই পুরো জায়গাটাকে তো আমরা প্রিন্ট করতে চাই না। e1 নামের যে জায়গা আছে সেই জায়গার নেম নামের যে সাবসেকশন আছে, তাহলে ডট নেম সাবসেকশন, এটা আমরা প্রিন্ট করতে চাই। সো শেষে সেমিকোলন। এখন যদি এটাকে নাম প্রিন্ট করেন, তাহলে সবার প্রথমে ইনপুট নেবে কি, সবার প্রথমে ইনপুট নেবে একটা নাম, তারপর ওই নামটাকেই সে প্রিন্ট করে দেখাবে। ওকে, সো তারপরে যদি নিচ্ছে আপনি হচ্ছে আরো কি করতে চান, লেটস সে আপনি হচ্ছে পার্সেন্ট এখানে ডি দিচ্ছি, দেওয়ার পরে আমরা হচ্ছে তার এসটাকেও প্রিন্ট করতে চাচ্ছি। সো এস, ওকে, সো এস দিচ্ছি। তারপর হচ্ছে তার আমরা হচ্ছে যে ব্যালেন্স আছে সেটাকেও প্রিন্ট করতে চাচ্ছি। সো আমরা এটা হচ্ছে e1 ডট আমরা হচ্ছে ব্যালেন্স দিচ্ছি। ওকে, সো আমরা এটা দিয়ে দিলাম। এখন যদি আমরা রান করি, রান করলে সর্বপ্রথম আমাকে যে fgetS এর জন্য একটা ইনপুট দিতে হবে, সেই ইনপুটটা রিসিভ করবে। দেন ধরে নিচ্ছি আমি ইনপুট যদি দিই সাদমান, সে সাদমান, তারপরে এই যে 19, তারপরে 80.5 এগুলো প্রিন্ট করবে। ওকে, সো আমরা হচ্ছে এখানে আবার রান করি। Okay, let's see again. fgets, আচ্ছা, ওকে, সরি সিলেক্ট করে রান দিচ্ছিলাম। ওকে, সো আমরা হচ্ছে সর্বপ্রথম সাদমান দিচ্ছি, সাদমান দেওয়ার পর আমি এন্টার দিলাম। আমার হচ্ছে সর্বপ্রথম কি আসছে, সাদমান আসছে। দেন হচ্ছে এস কি আসছে, 19 আসছে। আমি এখানে যে ব্যাকস্ল্যাশ এনটা ইউজ করিনি, সো দ্যাট আমার কি হয়ে গেছে, এখানে নিউ লাইন আসেনি। সো সর্বপ্রথম 19 আসছে, তারপরে আমি 80.5 দিছিলাম তার ব্যালেন্স। সো এই ব্যালেন্সটা আসছে। সো এইভাবে হচ্ছে আমাদের স্ট্রাকচার গুলো কাজ করে, যেইটার থ্রুতে আমরা পুরো লিঙ্ক লিস্টটাকে কভার করব, পুরো ডাইনামিক মেমরি অ্যালোকেশনটাকে কভার করব। ওকে, সো এই হচ্ছে বিষয়। আমরা হয়তো বা কোন একটা ভিডিও দিব, যে ভিডিওতে আমরা হচ্ছে নরমাল একটা প্রজেক্ট ডেমনস্ট্রেট করতেছি, বাট আপনারা জানেন যে হচ্ছে আমাদের একটা কোর্স চলমান আছে। সো ওইখানে হচ্ছে আমরা আর কি একবারে কোর থেকে সবকিছু শিখবো, এবং ওইগুলাকে ইউজ করে কিভাবে আমরা প্রজেক্টের ভিতরে ইউটিলাইজ করতে পারি সেগুলো দেখবো, যাতে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রজেক্ট বানাইতে পারেন, যেগুলো হচ্ছে ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।